কিছু উপদেষ্টা এই কর্মকর্তাদের দক্ষ বলে প্রশংসা কইরা তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন এবং আরো পদোন্নতির জন্য সুপারিশ করতেছেন। কিরকম উপদেষ্টা দেখেন তাইলে। কিন্তু বাস্তবে তারা ছদ্মবেশে সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত চালায় যাচ্ছেন। কোন আক্কেলে বিএনপি জামাতের সমর্থিত আমলা এদের সাথে মিলা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? কার সাথে? কাকে সুবিধা দিতে? প্রশাসন সংস্কার কমিশন প্রাথমিকভাবে তাদের কয়েকটা সুপারিশ প্রকাশ করলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সকল রীতিনীতি আইন কানুন ভেঙে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করছেন। বিশেষ করে পরীক্ষার মাধ্যমে উপসচিব প্রস্তাবের বিরুদ্ধে চাকরিরতরা প্রতিক্রিয়া দেখাইলে তাদের সাথে অবসরপ্রাপ্ত অফিসাররাও যোগ দেন। স্বার্থান্বেষী এই দুই পক্ষ যৌথ সভার আয়োজন করেন, যেখানে অন্য পেশার কয়েকজন উচ্চকণ্ঠী ব্যক্তিকে ডেকে আনা নিজেদের পক্ষে বক্তৃতা করেন। শুধু তাই না, এই সভায় ফ্যাসিস্ট সরকারের দোসর সহযোগী এবং সুবিধাভোগী হিসেবে পরিচিত 2014, 2018, 2024 অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকালে ডিসি ইউএনও হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ সদল বলে যোগদান করে, যাদের অনেকেই বর্তমানে অতিরিক্ত যুগ্ম এবং উপসচিব হিসেবে দায়িত্বরত অফিসার। সংবিধান, গণতন্ত্র, মৌলিক অধিকার লঙ্ঘনকারী এই সমস্ত ক্রিমিনাল কর্মকর্তারা আন্দোলনের এক ডামাডোল সৃষ্টি কইরা তাদের ঘৃণিত অতীত পরিচয় মুছে ফেলার সুযোগকে কাজে লাগাইতে কৌশলে সবার সাথে একাকার হয়ে যাওয়ার অপকর্মে সক্রিয়ভাবে অংশ নিতেছেন। বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে কখনো কি এই সকল অপরাধের কাহিনী মুছে যাবে? এটা কখনোই সম্ভব না। এই ক্যাডারেরা, এই সচিবালয়ের এই কর্মকর্তারা কি বিবৃতি দিছিল দেখেন আন্দোলনের সময়। আমরা এটা ভুলি নাই। ক্ষতিগ্রস্ত রাজনৈতিক পক্ষ 2008 সালের নির্বাচনকে বাংলাদেশের সেই সময় সেনাপ্রধান মঈনুল আহমেদের পরিচালনায় ভারত সরকারের তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখার্জির ইন্ধনে অনুষ্ঠিত একটা পাতানো নির্বাচন হিসাবে বিবেচনা করেন, যার উদ্দেশ্য ছিল খুনি হাসিনাকে ক্ষমতায় আনা। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি পরবর্তী পর্বের নির্বাচনের ধারা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অগ্রহণযোগ্য, ঘৃণিত এবং কলঙ্কিত অধ্যায়। 2014 সালে অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনটা, যেখানে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, তা দেশবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং নিন্দার সৃষ্টি করছিল। এরপর 2018 সালের নিশিরাতের নির্বাচন ছিল এক কালিমালিপ্ত অধ্যায়। সেখানে ডিসি, এসপি, ইউএনও এবং ওসিদের নেতৃত্বে রাতের আধারে ব্যালট পেপার নৌকা সিলমেরা ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল। এছাড়া সর্বশেষ 2024 সালের ডামি নির্বাচনও এক মহাকেলেঙ্কারি হিসেবে লেখা থাকবে, যা ভোটের মাধ্যমে জনগণের স্বাধীন ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী সরকার গঠনের সকল ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছিল। এসব নির্বাচন শুধুমাত্র গণতন্ত্রের অবমাননা না, দেশের ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য এক বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াইছিল। 2014, 2018 এবং 2024 জাতীয় সংসদ নির্বাচন এবং ফ্যাসিবাদী শাসনামলে পরিচালিত স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক, এসপি, ইউএনও, ওসিদের চিহ্নিত কইরা তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন এই কাজ শুরু করতে হবে। ওই সময়কার সকল প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, তথাকথিত ভোট ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি, তাদের বিভিন্ন বিভাগ, আনসার বিজিবির নানান স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল অফিসার কর্মচারীকে অবশ্যই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কারণ এদের ভূমিকা গণতন্ত্রের ক্ষতি সাধন এবং ভোটাধিকার হরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 2 নাম্বার, এই কর্মকর্তারা ফ্যাসিবাদী শাসনের ইচ্ছা পূরণের জন্য নিরপেক্ষতা বিসর্জন দিচ্ছেন, সরকারি চাকরিবিধির লঙ্ঘন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। 3 নাম্বার, তাদের কার্যক্রম তদন্ত কইরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। এইবার আসেন এই অসৎ আমলাতন্ত্রের সাথে রাজনৈতিক মৈত্রী কিভাবে হইছে বিরোধী দলের যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছে সেইটা একটু দেখে নিই। ফ্যাসিবাদের অনুসারীদের সাথে বিএনপি পন্থী অফিসারদের একটা অশুভ মৈত্রী হয়েছে। এই মৈত্রীর বিষয়টা দলের হাইকমান্ডের নজরে পড়লেও তারাই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে নীরবতা অবলম্বন করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়ায় দলটার নেতারা আমোদিত হচ্ছেন। সরকারকে কোণঠাসা কইরা দলটা জনপ্রশাসনের উপর তাদের আধিপত্য বৃষ্টির চেষ্টা করতেছে, যা আগাম নির্বাচন এবং ভবিষ্যতের ভোট যুদ্ধে ছলে বলে কৌশলে ব্যালট বাক্সে নিজেদের ভোট বাড়ানোর জন্য সহায়ক হবে বলে তারা চিন্তা করতেছেন। ইতিমধ্যে উপজেলা পর্যায় থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন বিভাগ, দপ্তর, পরিদপ্তর বদলি, পদোন্নতি, টেন্ডার অনুমোদন, আটকে থাকা বিলের অর্থসার এবং বালু পাথর উত্তোলন সহ নানা বিষয়ে তদবির নিয়ে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সরব তদবিরের হাট বসছে, যেখানে দালালদের অবাধ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতারাও তাদের ব্যক্তিগত তদবির নির্বিঘ্নে বাস্তবায়ন করায় নিচ্ছে। অসৎ দুর্নীতিবাজ আমলাদের এই অপরাধী চক্র অফিসার্স ক্লাব,
অবসর সংস্থা এবং সমবায় সমিতির মতো প্রতিষ্ঠানগুলোতে একছত্র দখল করে ফেলছে। এই সমস্ত প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং কার্যক্রম আছে যা তাদের আরও প্রভাবশালী হওয়ার সুযোগ তৈরি করছে। এর ফলে তারা প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং তাদের আস্পর্ধা এমন মাত্রায় পৌঁছাইছে যে তারা লাগামহীন উচ্ছৃঙ্খল আচরণে সাহস পাচ্ছে। উদাহরণ হিসাবে বলতে চাই, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য করা, তার পদত্যাগের দাবি তোলা এবং 4 জানুয়ারির মহাসমাবেশের আয়োজনের ঘোষণা, এই সমস্ত কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হলো প্রশাসনের উপর একছত্র আধিপত্য বিস্তার এবং রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। জনপ্রশাসন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অসৎ এবং দুর্নীতিবাজদের মধ্যে আজ যে সার্বজনীন ঐক্যের ধারা পরিলক্ষিত হচ্ছে তা বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসনের স্বপ্নকে কার্যত দুরূহ করে তুলবে। এই হীন স্বার্থবাদী গোষ্ঠী নিজেদের অনৈতিক কার্যক্রম চালায় যেতে ইতিমধ্যে সুবিধাজনক রাজনৈতিক মিত্র খুঁজে পাইছে এবং তাদের মধ্যে শক্তিশালী সমঝোতা গড়ে উঠছে। তাদের এই সংঘবদ্ধ কার্যক্রম সংস্কার অভিমুখী নীতিমালা বাস্তবায়নের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রশাসনের এই গণবিরোধী অংশ কৌশলে রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে নিজেদের স্বার্থের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে, যা জনস্বার্থের সম্পূর্ণ উল্টা দিকে। দুর্নীতির এই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা সফল হলে শুধু রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে না, ন্যায় বিচার এবং জনস্বার্থ রক্ষার মতো মৌলিক কার্যক্রমগুলো ধ্বংস হবে। এই গোষ্ঠী তাদের ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে এবং বিভিন্ন পর্যায়ে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। এর ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়তেছে এবং জনস্বার্থের জায়গায় ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা একটা স্বাধীন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের হুমকি। সরকার বিরোধী ষড়যন্ত্র এইখান থেকেই উত্থিত হয়েছে। কিভাবে? আসেন দেখি। আজ দেশের সরকার বিরোধী তৎপরতার প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাসিবাদের অনুগত কিছু কর্মকর্তার যোগসাজশ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। 5 আগস্ট ঐতিহাসিক পরিবর্তনের পর কয়েক সপ্তাহ তারা ভয়ে নিষ্ক্রিয় থাকলেও এখন সক্রিয় হয়ে বুক চিতায় সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। 2014 সালের বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকেরা আজ সরকারের অতিরিক্ত সচিব, 2018 সালের ডিসিরা আজ যুগ্ম সচিব, 2024 সালের ডিসিরা উপসচিব পদে রয়েছেন। অতীতে খুনি হাসিনার আশীর্বাদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া এই কর্মকর্তাদের এখন একমাত্র লক্ষ্য হলো সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা। দেখেন, যারা হাসিনার গুণগান করতে করতে কাইত হয়ে পড়তো তারাই আজ এই আমলা বিদ্রোহের নেতা। আজকে প্রশাসন ক্যাডারের হৃদয়ের যে রক্তক্ষরণ, প্রশাসন ক্যাডার যে বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি। সম্মানিত সুধী, অনেকে বলে থাকে আমাদের এই সাহস থেকে আসে। আমাদের সাহসের পেছনে কোনো সংখ্যা নেই, আমাদের সাহসের পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সের গভীরে আসলে ঢুকতে হবে, সিলসিলাটা জানতে হবে জনকল্যাণ কি, রাষ্ট্র কল্যাণ কি এবং প্রশাসন ক্যাডারের সাথে তার সম্পর্ক। আমি আজকে প্রশাসন ক্যাডারের মতামতটা একটু জানাইতে চাই আপনাদের কাছে বিনীতভাবে। আমি শুরু করব জনপ্রশাসন সংস্কার কমিশন যেটি গঠিত হলো, যেটি একটি প্রশাসন গঠন করবে। আমরা জানি যে এই প্রশাসন 1920-এ আসছিল বা 1910-এ 15-তে যখন আধুনিক রাষ্ট্রের জন্ম হলো, যখন বলা হলো যে আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করতে হলে মেধাভিত্তিক, নিরপেক্ষ, আইন কানুন মেনে চলে এরকম একটা গ্রুপ অফ সিভিল সার্ভেন্টস দরকার। আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এক এক দেশের উন্নয়নের এক এক মডেল। 1,47,000 বর্গ কিলোমিটারে প্রায় 17 কোটি মুখ, এত বিপুল সংখ্যক মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করে উন্নত জীবনের স্বপ্ন দেখানোর যে অর্থনীতি, সেটি কোনো সহজ উন্নয়ন অর্থনীতি নয়। সেখানে তত্ত্বকে সাহস দিয়ে মোকাবেলা করতে হয়, যেটি আপনি করেছেন। অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে 2041-এ যেতে চাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখেছেন কারা? কিছু উপদেষ্টা
এই কর্মকর্তাদের দক্ষ বলে প্রশংসা কইরা তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন এবং আরো পদোন্নতির জন্য সুপারিশ করতেছেন। কিরকম উপদেশটা দেখেন তাইলে। কিন্তু বাস্তবে তারা ছদ্মবেশে সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত চালায় যাচ্ছেন। কোন আক্কেলে বিএনপি জামাতের সমর্থিত আমলা এদের সাথে মিলা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? কার সাথে? কাকে সুবিধা দিতে? আপনারা ওই মতলববাজ আমলাদের চিনেন না? আপনাদের দলের ফেসবুক বিপ্লবীরা একদিকে আমাকে বলে নৈরাজ্যবাদী, কিন্তু আপনারা এখন কি করতেছেন? কোন সুরাজ্য করতেছেন? এই আমলা বিদ্রোহের আগুনে ঘি ডাইলা কার স্বার্থ রক্ষা করতেছেন? এই প্রশ্ন জনতার কাছে আপনাদেরকে দিতে হবে। এই গোষ্ঠী কৌশলে সরকারের অভ্যন্তরে বিভ্রান্তি এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে। মতলববাজ এমন কর্মকর্তাদের চিহ্নিত কইরা দ্রুত এদের প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রাসঙ্গিক যোগ্যতা যাচাই করা আবশ্যক। সরকার যদি এখনই এই কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের কার্যক্রমের জন্য জবাবদিহিতার আওতায় না আনে, তবে এর ফলাফল হবে অত্যন্ত মারাত্মক। এদের অপতৎপরতা শুধু সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না, বরং দেশের গণতন্ত্রায়ন এবং সার্বিক উন্নয়নকে ব্যাহত করবে। এই কথা ভুলে গেলে চলবে না যে খুনি হাসিনার শাসনামলে সচিব এবং অতিরিক্ত সচিব পদে যারা পদোন্নতি পাইছিলেন তাদের একজনকেও এই চাকরিতে রাখা যাবে না। এইটা ছাড়া আমলাদের আপনি ঠান্ডা করতে পারবেন না। এদের জিহ্বা এত বড় হয়েছে যে এদের আকাঙ্ক্ষা লোভ এমন আকাশ ছুঁইছে, হাসিনার শাসনের লাগাম ছাড়া দুর্নীতির লাইসেন্স না পাওয়া পর্যন্ত এরা থামবে না। এদের পিছে দুদক লাগায় দেন, ঠান্ডা হয়ে যাবে। এই জন্যই দুদকের চেয়ারম্যান হিসেবে এমন কাউকে চাইছিলাম যে আমলা না। এখন বুঝছেন তো, প্রফেসর ইউনূসের সরকার এমন এমন জায়গায় গ্যাঞ্জাম লাগায় রাখে যেটা পরে তাদেরকে বিপদে ফেলে। আরে আপাদ মস্তক করাপ্ট একটা ব্যুরোক্রেসিরে দাবরানি দেওয়া 1-2 এর ব্যাপার। ভালো হইয়া যান আমলা ভাইয়েরা, কাম কাজে মন দেন। এই দিন না করলে আরো দিন আছে। রাজনৈতিক দলগুলো আপনাদের হুজুর হুজুর করতে পারে, শেরের উপরে শোয়াশের আছে। আপনাদের হ্যাডম জয় বাংলা করে দিতে পারবে এমন শক্তিও বাংলাদেশে আছে। ফুটেন, বাড়ির যান, যা কামাইছেন ওইটা নিয়ে থাকেন। শেষে ম্যাঙ্গো আর স্যাক বোধ গান হয়ে যাবে, কারণ জনতা জেগে আছে। টাইগার আভি তক জিন্দা হ্যায়, ইনকিলাব জিন্দাবাদ।